মাকাম সেন্টার ফর সুফি হেরিটেজ, মানে এই সেন্টারটার কাজ সম্পর্কে আসলে আমি খুব সম্প্রতি দেখলাম আর কি যে এই সেন্টারের যে কাজ এবং আপনাদের যে কন্টেন্ট যেগুলো আপনারা আমাদের অনলাইন পরিসরে দিচ্ছেন সেগুলো দেখে খুব ভালো লাগলো যে আসলে এই ধরনের কাজ এখন আমাদের জন্য অত্যন্ত জরুরি। এবং কিছু কিছু কন্টেন্ট আমি দেখলাম যে বেশ মানে যথেষ্ট ধরেন ভালো গবেষণার এবং ভালো ধরেন রিসার্চের এক ধরনের নমুনা আমি দেখতে পাইছি আর কি। সো খুবই ধরেন উৎসাহব্যঞ্জক এই সেন্টারের কাজ যে শুরু হলো সেটা। আসলে শেষে আমি বলতে উঠলাম, সো এখানে সুবিধা একটা আছে যে আমার কথাকে খণ্ডন করার জন্য হয়তো ওনারা পারবে না। সো মানে আমি যদি কিছু বলি সেটা আমি একটু রিলেটিভলি রিস্ক ফ্রি। তবে আমি আশা করব যে যদি আমাদের সময় থাকে তাহলে হয়তো আমি বলার পরে আপনারা কোনো প্রশ্ন থাকলে বা কোনো জায়গায় যদি আপনি মনে করেন যে আমার বক্তব্যটা ভুল বা সমস্যাজনক বা ওনাদেরও কোনো বক্তব্য নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন বা বক্তব্য থাকে আপনারা শেয়ার করলে মনে হয় যে আরেকটু ইন্টারাক্টিভ হবে, ভালো লাগবে। আর আরেকটা হলো যে অসুবিধা যেটা শেষে বলা সেটা হলো যে আমার কথাগুলো যেটা ওনারা অনেক কিছু বলে ফেলছে। সো আমি যেটা করব, আমি জানি না কতটুকু সময় লাগবে, আমি জাস্ট কিছু ছোটো ছোটো পয়েন্ট বলবো, মানে আমার কিছু অবজারভেশন এই আলোচনার সাপেক্ষে। আর আমার কথাবার্তা যদি বুঝতে একটু অসুবিধা হয় এখানেই মানে আমি ধরেন একটু নেম ড্রপিং করবো, অর্থাৎ ধরেন যে আমি ধরেন যে সকল বইপত্র এই বিষয়গুলো নিয়ে পড়ছি সেগুলো নিয়ে আমি কিছু নাম হয়তো আপনাদেরকে বলবো। আপনারা সব কিছুর সাথে অনেকে আমার চেয়ে বেশি জানেন, আমি নিশ্চিত যে ধরেন সুফিবাদের অনেক টেক্সট নিয়ে আপনারা আমার চেয়ে বেশি জানেন এবং আমার ভাই যারা এখানে আছেন তারা তো অবশ্যই অনেক মানে গভীর অধ্যয়নে আছেন। আর কিছু ধরেন যে আরও বিভিন্ন শাস্ত্র আছে, ধরেন যে ফিলোসফি আছে, তাই না, তারপরে ধরেন যে ধরেন হিস্ট্রি আছে। সো ওগুলোর সঙ্গেও আমাদের যেহেতু একটা বহু শাস্ত্রীয় বা মাল্টিডিসিপ্লিনারি একটা মানে এনগেজমেন্ট লাগবে, লিপ্ততা লাগবে আমাদের এই সকল বিষয় নিয়ে, আমাদের যে প্রাক ঔপনিবেশিক যে আমাদের একটা পরম্পরা আছে সেটাকে বোঝার জন্য। সো সেই জায়গা থেকে আমি কিছু নেম ড্রপিং করবো বা কিছু নাম বলবো। আপনারা হয়তো ভবিষ্যতে আমরা চেষ্টা করবো, আপনারা যদি রেকর্ডিংটা দেখেন হয়তো বা কোনো ফর্মে যদি এটাকে আমরা রেকর্ড করে রাখতে পারি, ভবিষ্যতে যেন এগুলো নিয়ে আমরা আরও আলোচনা করতে পারি। তো এখন প্রথম যে কথাটা সেটা হলো যে এই যে সুফিবাদ রুহানিয়াত এই যে আলাপটা আমাদের আসতেছে, সো এখানে প্রথমে যেটা খুব গুরুত্বপূর্ণ, মানে এটা কেন গুরুত্বপূর্ণ এই আলোচনাটা হওয়া, আমার মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনার আমাদের যে ধরেন আপনি নূর কুতুব আলমের কথা যদি বলেন, আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন সুফি, অথবা আপনি আব্দুল হাকিম বা আলাউলের কথা বলেন, তাই না, আমরা তাদেরকে কবি হিসেবে চিনি, কিন্তু তারাও আবার একই সঙ্গে সুফি এবং চিন্তক সব কিছুই। হাজি মোহাম্মদ, এদের নাম আপনারা কতটুকু জানেন আমি জানি না, যারা বাংলা সাহিত্য পড়েন তারা হয়তো কিছুটা জানেন। তো এদের যে লেখাজোখা বা এদের যে ধরেন যে ইতিহাস, এটা আমাদের কাছে আসলে কিভাবে পঠিত হয় বা আমরা কিভাবে এটাকে পাই, আমরা এটাকে মূলত ধরেন পশ্চিমের যে ওরিয়েন্টালিস্ট যে একাডেমিয়া এবং সেটার যে দেশীয় যে একটা অনুরণন আছে, সেটার ভেতরে আমরা কোন ফর্মে পাই, আমরা মূলত পাই ধরেন এটাকে ইতিহাস হিসেবে, অর্থাৎ এক ধরনের কতগুলো ফ্যাক্টস আমরা পাই যে ধরেন তারা কি ছিলেন, কি করছেন, কি বই লিখছেন, কত সালে সম্পাদনা হয়েছে এগুলো। আরেকটা পাই যেটাকে আমরা ইংরেজিতে বলবো, আমি একটু ইংরেজি শব্দ ইউজ করবো কারণ আমাদের পরিভাষাগত সংকট আছে। আমরা বাংলা, আরবি, ফার্সি, ইংরেজি, গ্রিক যত ধরনের ভাষা আমরা চর্চা করতে পারবো, আমরা ধরেন আমাদের পরিভাষাগুলো আস্তে আস্তে আমরা তৈরি করতে পারবো, কারণ বাংলা ভাষায় অনেক পরিভাষা আছে, অনেক পরিভাষা নাই। তো ধরেন ইংরেজিতে একটা কথা আছে যে ডক্সোগ্রাফি মানে হচ্ছে যে মতামতের শাস্ত্র। তো ধরেন আমরা আলাউল নিয়ে বা নূর কুতুব আলম নিয়ে যখন আলোচনা করি, আমরা শুধুমাত্র একটা শুকনা মতামত আকারে যদি সেটাকে রিসিভ করি, সেটা কিন্তু সমস্যার বিষয়, বুঝছেন। তো ধরেন এখন এই মুহূর্তে ধরেন বাংলার যে সুফি সিলসিলা সেটা নিয়ে ধরেন বা বাংলার যে সুফি কবি যারা বাংলা ভাষায় লিখছে, এদেরকে নিয়ে যে চর্চাটা হয়তো পশ্চিমের একাডেমিয়াতে হচ্ছে, সেটা কি ফর্মে হচ্ছে, সেটা একটা ডক্সোগ্রাফি আকারে হচ্ছে, লিটারারি হিস্ট্রি আকারে হচ্ছে, ফিলোলজি আকারে হচ্ছে, হিস্ট্রি আকারে হচ্ছে। কিন্তু আমাদেরকে কিন্তু সেটা আরও অন্যভাবে অ্যাপ্রোপ্রিয়েট করার সুযোগ আছে। সেটা কীরকম, যে এটাকে থিঙ্কিং হিসেবে বা ফিলোসফি হিসেবে অথবা আমাদের অন্টোলজি হিসেবে আমাদের কিন্তু একটা লিপ্ততার প্রয়োজন আছে। মানে আপনি ধরেন ইউরোপে কিন্তু প্লেটো চিন্তা নিয়ে এখনও তারা চর্চা করতেছে। মিশেল ফুকো তো ধরেন যে প্লেটো নিয়ে লেট জীবনে ধরেন নিউ প্লেটোনিস থট এগুলো নিয়ে এসে চর্চা করছে। কেন করতেছে? কারণ হচ্ছে যে এটা তার সিলসিলা আকারে সে কিন্তু এটাকে কী করতেছে, সেটাকে কন্টিনিউয়াসলি অ্যাপ্রোপ্রিয়েট করতেছে, এটাকে নতুন করে সে নির্মাণ করতেছে। ফলে আমাদেরও কিন্তু এই নূর কুতুব আলম বলেন অথবা আপনি শাহজালাল বলেন বা যাদেরই চিন্তা আমাদের কাছে হাজির আছে, সেটা আমাদেরকে কিন্তু রিঅ্যাপ্রোপ্রিয়েট করা এবং সেটাকে চিন্তা আকারে আমাদের লিপ্ততা হওয়া, এটা কিন্তু খুব জরুরি বিষয়। এটা এই জায়গা থেকে আমি মনে করি যে এই যে ধরেন আমরা এই মানে বাংলা সুফিদের সংগ্রামী ঐতিহ্য, জুলাই অবদানের রুহানিয়াত, এইখানে আমরা যে চেষ্টাটা করতেছি এটা একটা সূচনা, মানে এটা এই জায়গা থেকে। দ্বিতীয় বিষয় আমি বলবো যে
কিন্তু একই সঙ্গে এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা আমাদের ইচ্ছা মতো লিখতে পারবো না। মানে আমরা ধরেন যে যখন শাহজালাল মুজাররদের ইতিহাস লিখবো সেটা আমরা আমাদের পছন্দ মতো আমরা যেহেতু মুসলমান বা আমরা বাঙালি, আমরা ধরেন এই দেশের অধিবাসী, ফলে আমরা ধরেন যে তার প্রতি আমার একটা পক্ষপাত আছে। কিন্তু একই সঙ্গে ইতিহাসের কিছু পদ্ধতি আছে বা সমাজবিজ্ঞানের কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিকে কিন্তু মান্য করতে হবে বা আমার নিজের একটা জ্ঞান তত্ত্ব লাগবে যেটা দিয়ে আমি সেটার সাথে লিপ্ত হব। ফলে আমরা এখানে যে ধরনের মানে ইতিহাস যেভাবে চর্চা করছি সেখানে আমাকে এই যখন এই প্রবন্ধটা আপনি আরও ইমপ্রুভ করবেন কাহার ভাই, আপনার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার মেথোডোলজিটাকে স্পষ্ট করতে হবে। হ্যাঁ, মেথোডোলজি আপনি কিভাবে এই সোর্সগুলো ইউজ করতেছেন, হ্যাঁ সেটা আমাদের স্পষ্ট। যেমন আপনার নূর কুতুব আলম নিয়ে আপনারা একটা সেমিনার করছেন, তো নূর কুতুব আলমের কিন্তু কিছু মেজর টেক্সট আছে, তাই না? মানে যে আনিসুল গুরাবা, এটা পার্সিয়ান টেক্সট, তাহলে এই টেক্সট আমাকে পড়তে হবে, এই টেক্সট আমাকে জানতে হবে, তারপরে আমি ধরেন যে বুঝতে পারবো তাদের সম্পর্কে ইনস্ক্রিপশন কী আছে। সো মানে আপনারা অলরেডি এই কাজটা কিন্তু শুরু করছেন, আপনারা অলরেডি এই পার্সিয়ান বিভিন্ন যে ধরেন মাকতুবাত, হ্যাঁ তারপরে যেগুলো আছে, হ্যাঁ মালফুজাত, সেগুলো আপনারা চর্চা শুরু করছেন, বাট এই কাজটা আমাদেরকে আগাইতে হবে এবং এটা খুব উৎসাহব্যঞ্জক আপনারা শুরু করছেন। আচ্ছা, এখন আমি ছোটো ছোটো আলাদা আলাদা পয়েন্ট বলতেছি, আমি ধরেন কোনো কোহেরেন্ট আলোচনা করবো না। আর তৃতীয় যে জায়গাটা সেটা হচ্ছে যে রুহানিয়াতের যে আলাপটা আপনারা করছেন, এটা নিয়ে ভাই বেশ সুন্দর একটা আলাপ করছেন যে মিশেল ফুকোকে ধরেন লিঙ্ক করে একটা আলাপ করছেন। মানে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যখন এই রাজনৈতিক রুহানিয়াত বা রুহানিয়াতের আলাপটা করতেছি তখন মিশেল ফুকো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন প্রশ্ন উঠবে যে এখানে আমি কিছু প্রপোজিশন বলবো, যে আমার কিছু প্রস্তাবনা যেগুলো নিয়ে আপনারা আর্গু করতে পারবেন। সেটা হচ্ছে যে কোনো রাজনৈতিক ঘটনা, যে ধরেন জুলাই একটা রাজনৈতিক ঘটনা, ফরাসি বিপ্লব একটা রাজনৈতিক ঘটনা, এগুলোর পেছনে ধরেন রাজনৈতিক থিওরি থাকে বা মানে একটা ধরেন যে অন্টোলজি থাকে, এক ধরনের দর্শন থাকে, ধরেন হবস বলেন, রুশো বলেন। হ্যাঁ, আমাদের তাহলে জুলাই বিপ্লবের ধরেন কোনো দার্শনিক মানে পটভূমি আছে কিনা। হ্যাঁ, ধরেন আপনার ভাই যেটা ধরেন ফরাদ মোজারের কথা বললেন, হ্যাঁ সলিমুল্লাহ খানের কথা বললেন, বা আপনি আরও কাউকে যদি আপনি দাঁড় করাতে চান যে এদের দার্শনিক একটা তৎপরতার পেছনে, মানে তৎপরতার কারণে এটা হয়তো মানে অগ্রসর হয়েছে, সেটা নিয়ে আমাদের আলাপ করা যেতে পারে। কিন্তু প্রশ্ন মানে আলাপ সেটা হচ্ছে যে কোনো মানে আমরা ধরেন যে কোনো রাজনৈতিক তত্ত্ব বা যে কোনো রাজনৈতিক যে ধরেন দর্শন, সেটা একই সঙ্গে আমি যেটাকে বলবো যে সেগুলো সবসময় পলিটিক্যাল থিওলজি। মানে ধরেন হবস বলেন, লক, রুসো, তারপরে ধরেন এরপরে ধরেন মার্কসিয়ান যে ট্র্যাডিশনটা আছে, হেগেল, হ্যাঁ এদের যে ট্র্যাডিশন, এগুলোও কিন্তু ধরেন পলিটিক্যাল থিওলজি আকারে পাঠ করার সুযোগ আছে। তো থিওলজি কথাটাকে কিন্তু আমরা যখন বিবেচনা করবো যে থিওলজি বা ধর্মতত্ত্ব নাকি আপনি অন্য কথা বলতে পারেন, এটাকে ঈশ্বর তত্ত্ব কেউ বলে, হ্যাঁ বিভিন্ন মানে আপনি অনুবাদ কিভাবে করবেন, আপনি কালাম বলবেন কি না, যে ইসলামে যেরকম কালাম, মুতাকাল্লিম এগুলো বলে, তো আপনি সেটা বলবেন কিনা সেটা আপনি অনুবাদটা আমাদের ঠিক করতে হবে। কিন্তু এগুলো সবগুলোই পলিটিক্যাল থিওরি মাত্রই একটা পলিটিক্যাল থিওলজি। তাহলে থিওলজি এবং নন থিওলজি, যেটা সেকুলার সায়েন্স বা সেকুলার যে নলেজ, এটার মধ্যে যে বিদ্যমান যে একটা বিভাজন বা একটা বাইনারি আছে, এই বাইনারিটা আসলে ফলস বাইনারি হতে পারে। মানে এই বাইনারিটাকে অতিক্রম করারও একটা সুযোগ আছে জ্ঞানের জায়গা থেকে, ঠিক আছে? সো পলিটিক্যাল থিওলজি বলতে আমরা কী বুঝাবো বা থিওলজি বলতে কী বুঝাবো, যেমন অন্টো থিওলজি বলে একটা কথা আছে, মার্টিন হাইডেগার বা জাক দেরিদা এরাই কথাটা বলে। সো সেই জিনিসটা আমাদের একটু মানে আমরা ভবিষ্যতে আলোচনা করবো যে কীভাবে মানে রাজনৈতিক তত্ত্ব মাত্রই সেটার মধ্যে থিওলজিক্যাল একটা এলিমেন্ট থাকে। সেটা যদি আমরা সেকুলার যে রাজনৈতিক তত্ত্ব, ধরেন কামাল আতাতুর্কের তত্ত্ব বা তাদের যে রাজনৈতিক চিন্তা, ইভেন ধরেন বাংলাদেশের মানে সেকুলার যে সকল রাজনৈতিক দল ছিল বা আছে, তাদের যে রাজনৈতিক চিন্তা, সেটার মধ্যে থিওলজিক্যাল এলিমেন্টটা আছে কিনা সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে। এবং সেটা নেগেটিভ বা পজিটিভের বিষয় না, সেটা মানে বিচার বিশ্লেষণের বিষয়। আচ্ছা, এখন আমি আরেকটা যেটা বলবো সেটা হলো যে এই স্পিরিচুয়ালিটি যে ধারণা, এখানে মানে আমাদের যিনি প্রাবন্ধিক তিনি যেভাবে একটা ডিফাইন করছে কোরআন থেকে সরাসরি, তিনি কিন্তু এই যে আমরের ধারণা দিয়ে তিনি রুহ এবং রুহানিয়াতকে সংজ্ঞায়িত করছে। তিনি দুইটা কথা বলছে, একটা হচ্ছে যে প্রাণশক্তি, আর একটা বলছেন যে বিবেকবোধ, ঠিক আছে? তো এইগুলো নিয়ে আসলে আবার আমাদের ভাই যিনি ফুকো নিয়ে আলাপ করলেন, তিনি আবার এই যে মিশেল ফুকোর যে আপনারা মিশেল ফুকোর একটা মানে যারা মিশেল ফুকোর বইপত্র পড়তে পারবে না, একটা ইন্টারভিউ বের হয়েছে 2020 সালে, যে মিশেল ফুকো আসলে কীভাবে এই পলিটিক্যাল স্পিরিচুয়ালিটিকে ব্যাখ্যা করে, যেটা ভাইয়ের আলোচনা মোটামুটি উঠে আসছে, যে এটা হচ্ছে উইল টু অল্টারিটি বলতেছে। মানে আমি ধরেন একটা বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্র অথবা যে কাঠামো, এই কাঠামো আমাকে যেই ধরনের বান্দা আকারে, আমি সাবজেক্টের বাংলা আমরা করতেছি ধরেন বান্দা, হ্যাঁ সলিমুল্লাহ খান এভাবে অনুবাদ করে, আরেকজন অন্যভাবে অনুবাদ করতে পারে। তো বান্দা আকারে আমার যে উপস্থিতিটা, এখন প্রশ্ন আজকে যেমন এই একটা আলোচনা উঠছে ফেসবুকে যে আমরা সবাই কি আল্লাহর বান্দা নাকি আমরা রাষ্ট্রের বান্দা, ঠিক আছে, বা আল্লাহর গোলাম না রাষ্ট্রের গোলাম। তো এগুলো খুবই ভালগার এবং ধরেন যে সুপারফিশিয়াল আলাপ বলে আমি মনে করি আর কি, ঠিক আছে? মানে আপনার যে বান্দা আকারে আপনার যে উপস্থিতি, আপনার যে সাবজেক্টিভিটি,
এটার আসলে অধীনতাটা কার কাছে, এটাকে আপনি এত সহজভাবে এত মানে মানে এত ধরেন মানে রিডিউসড ওয়েতে আপনি বলতে পারবেন না। কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে একটা ক্ষমতা কাঠামো যখন থাকে আপনি সেখানে একভাবে বান্দাকারে হাজির থাকেন, ঠিক আছে? তো এই যে বান্দাকারে আপনার যে হাজির করা, এটাকে আমরা ধরেন বাংলায় সাবজেক্টিফিকেশন যেটা ইংরেজিতে বলে, এটাকে বাংলায় আমরা বলতে পারি যে বান্দা গঠন। আপনি একটা সুনির্দিষ্ট রাজনৈতিক বা কাঠামোতে বা অর্থনৈতিক কাঠামোতে আপনি যে বান্দা হিসেবে হাজির থাকেন, সেই কাঠামোতে আপনার যে উপস্থিতি, এইটাকে ভেঙে আপনি একটা নতুন ধরনের অন্য কিছু হয়ে ওঠার যে চেষ্টা, এটাকেই মিশেল ফুকো বলতেছে কি যে আপনার পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি বা রাজনৈতিক রুহানিয়াত। তো এটাকে বাংলায় ধরেন এটার কি ধরনের আপনার শব্দ আছে, আপনারা যারা তালাল আসাদ করছেন বা মিশেল ফুকোর ওই ধারণাগুলো থেকে কিন্তু তালাল আসাদ তার ধারণাগুলো নিচ্ছে, ধরেন আপনার এই যে আপনার মানে জিনিওলজি অফ রিলিজিয়ন, এই ধরনের জায়গাগুলো যে আলাপগুলো সে করছে। তো সেখানে ধরেন আমার মনে হয়েছে যে এখানে মূল একটা ধরেন বাংলায় ধারণা আছে যে সাধনার ধারণা, সাধনা, ঠিক আছে? আবার সুফিজমের মধ্যে অনেক ধরনের চিন্তা আছে, যেমন ধরেন আছে কি যে আপনার মানে সালিক, সে কিন্তু সালিক, সে কিন্তু তালেব, তালেব মানে কি সে তলব করছে, সে সালেক মানে সে সুলুক সুলুক সন্ধান করছে, তাই তো? তো মূল জিনিসটা হচ্ছে যে সে নিজে যেই অবস্থায় আছে সেই অবস্থা থেকে সে কিন্তু একটা অন্য কিছু হয়ে উঠতে চায় এবং অন্য একটা কিছুর দিকে তার যে বাসনা, এই বাসনাটাই হচ্ছে কিন্তু আপনার এই মানে পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি বলেন বা স্পিরিচুয়ালিটি যেটা বলতেছেন আপনি, সেটার মূল জায়গাটা হচ্ছে এইটা, মানে অন্তত মিশেল ফুকোর ব্যাখ্যায়। তাহলে আমাদের এখানে বিতর্ক যেটা হবে, যেটা আমাদের কাহার ভাইকে যেটা স্পর্শ করতে হবে, সেটা হলো যে আপনি যে ফুকোর জায়গা থেকে আপনি যে শিফট করে অন্য একটাভাবে ডিফিনিশন করতেছেন, যে কোরআন থেকে আপনি রুহ মানে আমর, হ্যাঁ, বা আদেশ, বা ধরেন আপনি বিবেকবোধ বলতেছেন, এইটা আসলে আমরা কিভাবে আমরা নেগোশিয়েট করতেছি কিভাবে এই কনসেপচুয়াল জায়গাটাকে, ঠিক আছে? মানে তাহলে কোরআনে ধরেন যে আপনি এটা আপনি ইমানুয়েল কান্টের যে ধরেন ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ, মানে ওই ধরনের কোনো ধারণা আপনি আনতেছেন কিনা, নাকি আপনি এটা নিজে একেবারে নতুনভাবে এটাকে ডিফাইন করবেন, তাই না? সো ওই জায়গাটা আমাদেরকে স্পষ্ট করতে হবে যে শুধুমাত্র আমাদের পছন্দ মতো তো আমরা মানে এটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো না। এখন আমি যে জায়গায় বলতেছিলাম যে যে কোনো রাজনৈতিক ঘটনা, সেটা বিপ্লব হোক, অভ্যুত্থান হোক, সেটার পিছনে একটা রাজনৈতিক তত্ত্বায়ন থাকে, একটা চিন্তা থাকে। এটা একটা চিন্তা হতে পারে, মাল্টিপল চিন্তা হতে পারে। তো এবং ফুকো, এখানে ফুকোর যে জায়গাটা আরেকটা আমার লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে ফুকো কিন্তু শুধুমাত্র মানে ইরানিয়ান বিপ্লবের সঙ্গে ফুকোর যে লিপ্ততা, সে নিয়ে আমাদের ভাই আলোচনা করছেন। কিন্তু ফুকো যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে যতগুলো মেজর রেভলিউশন ঘটছে ইউরোপে, সেটা আপনারা জানেন যে ইংলিশ রেভলিউশন হয়েছে 1650-এর দিকে, তারপরে ধরেন যে ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে 1789 থেকে, হ্যাঁ, তারপরে আপনার আমেরিকান রেভলিউশন বা আমেরিকান যে ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এবং তারপরে হচ্ছে যে রাশিয়ান রেভলিউশন। তো সবগুলোর মধ্যেই কিন্তু ফুকো কিন্তু এই স্পিরিচুয়ালিটি এক ধরনের বা অন্য ধরনের, সেটা কিন্তু তিনি দেখতেছে। তো এটা আমাদেরকে বুঝতে হবে এখন। তাহলে এখানে ধরেন ইন্টারেস্টিং যে একটা জায়গা, সেটা হলো কি যে আমাদের ধরেন এই যে গণঅভ্যুত্থানটা ঘটছে, এটা বিপ্লব নাকি বিপ্লব না, নাকি এটা বিপ্লব হয়ে উঠতে পারে, এটা নিয়ে আলোচনা চলতেছে বা বিতর্ক চলতেছে। কিন্তু এখানে যেমন ভাইয়ের আলোচনার সূত্র ধরে আমি বলতেছি যে কি, যে আমাদের প্যারাডাইমটা কি, আমাদের সামনে নমুনা কোনটা। যেমন ধরেন আপনারা অনেকে বলতেছে যে ফরাদ মজহার বা কেউ কেউ আছেন যারা এখানে তাত্ত্বিক, তারা ফরাসি বিপ্লবটাকে আমাদের প্যারাডাইম বা নমুনা আকারে দেখতেছেন, তাই না? আবার ভাইয়ের আলোচনা দেখা গেল যে ইরানিয়ান বিপ্লবকে একটা প্যারাডাইম আকারে দেখতেছে। আবার বামপন্থী কেউ থাকতে পারে যে রাশিয়ান রেভলিউশন, ওই স্বপ্ন কেউ দেখতে পারে যে ওখানে লেনিনিস্ট একটা বিপ্লব ঘটবে। সো মানে নাকি আমাদের একদম অন্য কোনো প্যারাডাইম তৈরি হবে, অন্য কোনো নমুনা আমরা ধরেন যে তৈরি করব। সো এগুলা কিন্তু আমাদের চিন্তার জায়গা, ঠিক আছে? সেইটা এবং সেইটা দিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে তো তাত্ত্বিক একটা পাটাতন লাগবে বা এক ধরনের পলিটিক্যাল থিওলজি বলেন, হ্যাঁ, পলিটিক্যাল থিওলজি মানে আসলে এটা হচ্ছে পলিটিক্যাল অন্টোলজি, রাজনৈতিক ধর্মতত্ত্ব বলেন অথবা রাজনৈতিক অস্তিত্ব বলেন। সেইটা কিন্তু আপনার মানে সেটা সেকুলার না রিলিজিয়াস, এইটা হচ্ছে যে পরের আলাপ, এটা মেইন আলাপ না। কেন মেইন আলাপ না সেটা নিয়ে আমরা বিতর্ক করতে পারবো। এখন এখানে ধরেন আমাদের যে আলোচনাগুলো হয়েছে, সেটা ধরেন আমার মনে হয় এই জায়গাটাই স্পষ্ট করা দরকার। মানে এই যে প্রবন্ধটা আমাদের কাহার ভাই লিখছেন, সেখানে এই লেখার আসলে একটা আধুনিককালে যে আর্টিকেল বা জার্নালে যে প্রবন্ধগুলো গবেষণা যেভাবে প্রকাশিত হয়, আমার মনে হয় সেভাবে যদি আমরা এটাকে সাজাতে চাই, তাহলে থিমেটিক জায়গাটাকে প্রায়োরিটি দিতে হবে। মানে আপনি যদি ধরেন এই যে 10 জন সুফিকে আপনি নিয়ে আসছেন, হ্যাঁ, দ্যাট ইজ ওকে, কিন্তু আমার মনে হয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মানে এখানে তো আপনি যেহেতু এখানে একটা পপুলার অডিয়েন্সের সামনে হাজির হয়েছেন, ফলে আপনাকে সহজভাবে লিখতে হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু যদি আপনি এটাকে একটু উচ্চতর পর্যায়ে নিতে চান, সম্ভবত আপনি থিমগুলোকে আরও ক্লিয়ার করে নিয়ে আসতে হবে। এখন তাহলে প্রশ্ন উঠবে যে ধরেন জুলাই যে গণ অভ্যুত্থান, সেখানে আসলে মেজর কনসেপ্টগুলো কী ছিল, মেজর ধরেন থিমগুলো কী ছিল, সেটা আপনি যদি চিন্তা করেন, যেমন আমাদের আজকের আলোচনাতেই অনেকগুলো উঠে আসে, যেমন ইনসাফ।
আপনি ইনসাফ বলতেছেন, তাই না? এখন ইনসাফ কেন বলছেন, আদল কেন বলছেন না? মানে আদল বলে একটা কনসেপ্ট আছে, এবং আমরা দেখি যে সুলতানি আমলে আদলের কথাটা আসতো। এখন আদল এবং ইনসাফ এটা আবার অনেক সময় একসঙ্গে ইউজ করা হচ্ছে। সো এটা একটা ধরেন যে জালিম মজলুম, জুলুমের যে ধারণা, তারপরে ধরেন যে কেউ হয়তো এই যে শহীদের যে ধারণা, ঠিক আছে? আবার সেকুলার যে পলিটিক্যাল থিওরিজ যারা ছিল তারা এই যে ধরেন এই জর্জিও আগাম্বেন, মিশেল ফুকো, মানে ওই পশ্চিমের যে তত্ত্ব যেটা, সেখান থেকেও কিন্তু কিছু কিছু ধারণা এখানে খুব মানে মানে ব্যাপকভাবে ইউজ হয়েছে। যেমন ধরেন যে হোমো সাকেরের যে ধারণা, হ্যাঁ, নিধনযোগ্যতার ধারণা বা হত্যাযোগ্যতার ধারণা, তারপরে ধরেন যে মানে শহীদের যে ধারণা, আমি এই জায়গাটাতেই আমরা বেশি গুরুত্ব দিতে চাই। ইভেন ধরেন এই যে জিয়াফতগুলো হয়েছে, মানে এই যে আপনার জুলাইয়ের পরে একটার পর একটা আমরা খালি জিয়াফত দেখতেছি, যে গরু জিয়াফত দেওয়া হচ্ছে, ঠিক আছে? এখন এটা আমি পছন্দ করি বা না করি, এটা একটা থিওলজিক্যাল জেস্চার, এবং একই সঙ্গে এটা একটা মানে সোশ্যাল পলিটিক্যাল একটা জেস্চার। এখন আপনি যেমন মাও সেতুংয়ের আলাপ আছে না যে বিপ্লব ভোজসভা নয়, মানে ভোজসভা মানে তো জিয়াফত, ঠিক আছে? সো জিয়াফত একটা পলিটিক্যাল জেস্চার, একটা থিওলজিক্যাল জেস্চার, এটা প্রবলেম্যাটিক জেস্চার হতে পারে, কিন্তু এই জেস্চারটার যে পেছনে যে দার্শনিক যে ভিত্তি বা রাজনৈতিক যে ভিত্তি, এগুলোকে আমাদের ব্যাখ্যা করতে হবে। তার মানে আমি যদি জুলাই বিপ্লবের রুহানিয়াত নিয়ে আলোচনা করতে চাই, আমাকে এই কোর যে থিমগুলা, কোর যে কনসেপ্টগুলো ইউজ করা হয়েছে এখানে ভাষার মধ্যে, ধরেন আমাদের যিনি মানে একজন ধরেন এখানে এখন উপদেষ্টা যিনি আছেন মাহফুজ আলম, তিনি ধরেন এক ধরনের আলাপ করতেছেন, তাই না? মানে তিনি কিন্তু কিছু আলাপ হাজির করার চেষ্টা করছেন, যে দায় ও দরদ, পালনবাদ, হ্যাঁ, ইভেন রাব্বানিয়াত, রুবুবিয়াত, এই আলাপগুলো মাহফুজের আলাপে উঠে আসছে কিছু পরিমাণে। ফরদ মজহার সাহেব এগুলো নিয়ে কথা বলছে। তো এগুলো যেহেতু স্বীকৃতভাবে এখন তারা এইখানে একটা ভূমিকা রাখছে, ফলে তাদের এই আলাপগুলো নিয়েও আমাদের কিন্তু অ্যানালিসিস করতে হবে, আমরা লিপ্ততার দরকার আছে। সো সেখানে কিন্তু আমরা এগুলোকে থিম আকারে আনা দরকার এখানে। মানে আমি মনে করি যে আমি যদি অ্যাকচুয়ালি এখানে একটা অ্যানালিটিক্যাল মানে লিপ্ততা আমি চাই। এখন আরেকটা কথা আমি বলবো, আমি কিছু প্রপোজিশন দিচ্ছি যেগুলো নিয়ে আমরা বিতর্ক করবো ভবিষ্যতে। সেটা হচ্ছে যে মানে যে সুফি কথাটা আমরা যেভাবে ইউজ করতেছি, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে সুফি নিয়ে আমরা যখনই আলাপ করি তখন দুই ধরনের রিয়াকশন আসবে। একটা রিয়াকশন আসবে যে ইসলামী সুফিজম তো একটা ইসলামের বিষয়, ফলে এটা নিয়ে কেন আলাপ করতেছো, তোমরা কি এখানে ইসলাম প্রচার করছো কিনা, বা মানে এটা একটা মানে আমরা কি একটা ধর্মরাষ্ট্রের দিকে যাবো কিনা, এই ধরনের একটা বিতর্ক আসবে একটা পক্ষ থেকে। আরেকটা পক্ষ থেকে আসবে যে ধরেন সুফিজমকে অনেকে পছন্দ করে না, অনেকে বলতেছে যে কেউ বলছে যে সালাফি জায়গা থেকে পছন্দ করে না, যে আকিদার জায়গা থেকে পছন্দ করে না। হ্যাঁ, এখন সালাফি মানেই কিন্তু সুফি বিরোধী তাও না, ধরেন ইবনে তাইমিয়া নিজেও কিন্তু সুফি ছিল, তাই তো? ইমাম হাম্বল, ওনার সাথে সুফিজমের সম্পর্ক ছিল। ফলে সুফি সালাফি আমরা যে বাইনারিটা দেখি, এটা কিন্তু আসলে সব সময় ছিল না এভাবে, এটার মধ্যে অনেক মানে লেয়ার আছে। কিন্তু মানে সুফিবাদের ব্যাপারে একটা অ্যালার্জি তো আছে, কারণ এবং অ্যালার্জির কিছু কারণও আছে। সেটা হচ্ছে যে সুফিজমকে একটা মানে গুড মুসলিম বা গুড ইসলামের আইডিওলজি আকারে মানে ডেপ্লয় করার বা মোতায়েন করার একটা ধরেন প্রচেষ্টা তো আছে। ফলে আমাকে কিন্তু ওইটা নিয়ে প্রথমে একটা সতর্কতা থাকা লাগবে যে আমি আসলে কীভাবে এটার সাথে নেগোশিয়েট করতেছি। আরেকটা যেটা জায়গা, সেটা হচ্ছে যে সুফিজম কিন্তু কোনো মানে আমি সুফি এই কথাটা কেউ মানে কিন্তু বলাটা খুবই আশ্চর্য বিষয়। মানে আমি সুফি, ধরেন নিজামুদ্দিন আউলিয়া বা ধরেন যে লালন ধরেন আমাদের দেশের যে ধরেন লালন ফকির সুফি কিনা সেটা আপনার বিতর্ক থাকতে পারে, বা আপনি যে যার কথা বলেন, ইবনুল আরাবির কথা বলেন, অথবা আপনি ধরেন যে কার কথা বলেন, রুমির কথা বলেন। এখন এরা কেউ কি নিজেকে খুব মানে জাহির করে যে আমি বিশাল একজন সুফি শায়ক, এটা কিন্তু তারা কেউ বলতো না, মানে এটা বলার রীতিটা নাই। কারণ সুফি হওয়াটা ঠিক কোনো মানে কি স্ট্যাটাস এবং একটা আইডেন্টিটির বিষয় না, বরং এটা একটা হয়ে ওঠার বিষয়, এটা একটা সাধনা, এটা একটা মানে তলব করার বিষয়, একটা মানে সুলুক সন্ধান করার বিষয়, তরিকার বিষয়, মেথডের বিষয়। ফলে মানে এই যে আমরা যখন সুফিজম কথাটাকে ব্যবহার করতেছি, এটা আধুনিক জনপরিসর এবং আধুনিক যে জবানি মানে ডিসকোর্স, সেটার মধ্যে সুফিজম একটা আইডেন্টিটি আকারে তৈরি হয়ে গেছে। কিন্তু আমাকে কিন্তু এটা সতর্ক থাকতে হবে যে আসলে সুফিজম জিনিসটা কী। হ্যাঁ, মানে মিশেল ফুকোর যে আলাপগুলো আছে, যে মানে আপনি ফুকোর লেট যে রাইটিংগুলো আছে, যেমন ধরেন মানে সে বিশেষ করে ধরেন মানে টেকনোলজিস অফ দ্য সেলফ, এই ধরনের কিছু লেখাপত্র আছে, সেখানে দেখবেন যে ফুকো যেভাবে আলাপ করতেছে নিউ প্লেটোনিজম নিয়ে, আপনি সেটার সঙ্গে নূর কুতুব আলমের লেখা মিলিয়ে দেখবেন যে মানে কোন জায়গায় তাদের মধ্যে সাদৃশ্য আছে। কারণ সুফিজমের ভেতরে একটা স্ট্রং সিলসিলা ছিল যেটার মধ্যে নিউ প্লেটোনিক আইডিয়াগুলো ছিল, ঠিক আছে? তো সেখানে দেখবেন যে আপনি কোন জায়গায় ম্যাচ করতেছে। ধরেন ফুকোর কিছু কনসেপ্ট আছে, একটা হচ্ছে যে অ্যাসকেসিস, হ্যাঁ, অ্যাসকেসিস বা অ্যাসেটিক, এটার সাথে আপনি যদি জুহুদের যে ধারণা ইসলামের মধ্যে, জুহুদের ধারণাকে আপনি কম্পেয়ার করলে এক যে হবে তা না, কিন্তু মানে একটা কম্প্যারিজন তো দরকার আছে। তারপরে ধরেন কেয়ার অফ দি সেলফ, এটার সঙ্গে ধরেন কি সম্পর্ক আছে, যে মুরিদের সঙ্গে ধরেন পীরের যে সম্পর্ক, পীর মুরিদের সঙ্গে আসলে কি করে এবং সেটার রাজনৈতিক তাৎপর্যটা কী। তো ধরেন একটা উদাহরণ দিই, যে ধরেন এই আপনি দেখবেন যে এই পীর মুরিদের যে সম্পর্ক,
এখন এটা তো ধরেন একটা অ্যাপলিটিক্যাল ফর্মে হয়তো হাজির আছে, যেটা আমাদের এই মানে পুলিন বক্সি ভাই কিছুটা বললেন যে অনেক সময় দেখি যে বর্তমান যে তরিকাগুলো আছে এটা একটা অ্যাপলিটিক্যাল ফর্মে হাজির আছে। আবার ওই ভাই যেটা বলতেছিলেন যে মানে এটা কতটুকু পলিটিক্যাল, সুফিবাদের এই চর্চাটা একই সঙ্গে অ্যাপলিটিক্যালও মনে হতে পারে আবার পলিটিক্যালও মনে হতে পারে। তো এখানে আমি যেটা বলবো যে এখানে আরেকটা শব্দ ইউজ করবো, মানে আমি কিছু শব্দ ইউজ করতেছি, এটা না করে সুবিধা নাই, কারণ ধরেন ইংরেজি শব্দ আমাদের ইউজ করা লাগবে যতদিন আমরা বাংলা করতে পারতেছি। যে ধরেন একটা হচ্ছে পলিটিক্যাল, পলিটিক্যাল কথাটা ধরেন এই কার্ল স্মিথ যে ফ্যাসিস্ট যে ধরেন আইডিওলগ তারা হয়তো ওইটাকে বলতেছে যে শত্রু মিত্র ভেদ জ্ঞান। এখন একজন সুফি শায়ক তিনি যখন এই পলিটিক্যাল হয়ে ওঠেন তখন তিনি কি এই শত্রু মিত্র ভেদ জ্ঞান এবং শত্রুকে খতম করার যে তত্ত্ব সেই জায়গাটাই কি তার একমাত্র জায়গা কিনা। এখন এখানে আরেকটা শব্দ আছে, আরেকটা শব্দ আমি ইউজ করতে চাই, সেটা হচ্ছে মেটা পলিটিক্যাল। মেটা পলিটিক্যালটাকে আমি বাংলা কী করবো আমি চাই না, পরা রাজনৈতিক বলে আমি অনুবাদ করি। সেটা হচ্ছে যে একজন সুফি শায়ক তিনি কিন্তু শুধুমাত্র রাজনীতি নিয়েই ফোকাস না, তিনি কিন্তু বান্দা গঠন নিয়ে তার চিন্তা, যে বান্দা যিনি আছে তার যে মুরিদ আছে এই মুরিদ তার কাছে কীভাবে আসছে, কী জন্য আসছে, একটা এরাদা নিয়ে আসছে। হ্যাঁ, এই এরাদাটাকে আমরা বলতে পারি পলিটিক্যাল যে ডিজায়ার, রাজনৈতিক যে বাসনা অথবা অরাজনৈতিক বাসনা হতে পারে, তার যে সত্তা সেই সত্তাটাকে সে কি করবে, সাধনার মধ্য দিয়ে সে একটা জায়গায় উন্নীত করবে। এই এরাদাটাকে তিনি কিন্তু মানে নার্চার করেন এবং এটাকে তিনি ধরেন কেয়ার অফ দি সেলফ বলেন, যেটা মিশেল ফুকোর আলাপের মধ্যে আছে যে কেয়ার অফ দি সেলফ। তো এই জিনিসটা কেন একই সঙ্গে রাজনৈতিক এবং অরাজনৈতিক এবং ধরেন যে পরারাজনৈতিক, আমি বলতেছি যে পলিটিক্যাল এবং মেটা পলিটিক্যাল এই দুইটা জিনিস সব সময় পরস্পর লগ্ন হয়ে থাকে বা পরস্পর বিজড়িত হয়ে থাকে। বুঝতে পারছেন? মানে আমার প্রস্তাবনা হচ্ছে এটা যে সুফিবাদকে আমি শুধুমাত্র পলিটিক্যালও বলবো না, আবার অ্যাপলিটিক্যালও মানে বলবো না। এবং আপনি যখন নিজের সত্তাকে আপনি ধরেন যে একটা মুরিদকে আপনি ধরেন যে কী করতেছেন, সবক দিচ্ছেন, তার সঙ্গে আপনি বসে আপনি আলাপ করতেছেন, সেটার কিন্তু একটা পলিটিক্যাল ডাইমেনশন আছে। কীরকম পলিটিক্যাল ডাইমেনশন আছে, যে ধরেন জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছে এটার পরে আমি ধরেন একটা মানে এই আলাপটা করছিলাম যে ধরেন আমরা গণঅভ্যুত্থান করছি, কিন্তু গণঅভ্যুত্থানের পরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মন অভ্যুত্থান। মানে আমাদের যে মন, আমাদের যে অন্তর্লোক, আমরা নিজেরা কি প্রস্তুত হয়েছি কি না যে আমরা নতুন কিছু তৈরি করব। মানে ফুকোর যে পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি সেটার জায়গাটা তো এইটা, যে আমরা আসলে নিজেদেরকে অন্য করে তুলতে পারছি কিনা, অপর করে তুলতে পারছি কিনা। যেই আমি ধরেন বিগত যে রিজিম ছিল বা যে বিগত যে সময়টা ছিল সেখানে আমার যে উপস্থিতিটা ছিল বান্দা আকারে, আমার যে নির্মিতিটা ছিল, ঠিক আছে, সেটা এখন আমি চেঞ্জ করার মতো আমি প্রস্তুত কিনা। তো তখন কিন্তু প্রশ্ন উঠবে যে যেমন এখন প্রশ্ন উঠতেছে যে কেউ ধরেন ওই সময় কি ছিল যে বিভিন্নভাবে মানে কোলাবোরেট করছে, বা ধরেন আগের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতার সঙ্গে তাদের বিভিন্ন ধরনের যোগ সাজস ছিল, আপোষ ছিল, ঠিক আছে। আবার অনেকে হয়তো আপোষহীনভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে, কিন্তু আসলে হয়তো অনেক বড় সংখ্যক একটা মানুষকে বিভিন্নভাবে আপোষ করতে হয়েছে বা ধরেন ক্ষমতাকে মেনে নিতে হয়েছে, তাই তো। সবাই তো ওই জেহাদটাকে সরাসরি প্রথমেই তো অস্ত্রের জেহাদ করতে পারে না, তাকে কি করতে হয়, সে অনেক সময় সে মানে ভাষার মধ্যে দিয়ে সে প্রতিবাদ করে, আর প্রতিবাদকেও যখন সেন্সর করা হয় তখন সে মনের মধ্যে সেটার বিরুদ্ধে একটা ধরেন রেজিস্ট্যান্স জারি রাখে, তাই তো। তাহলে প্রশ্নটা এই জায়গায় যে আমাদের আসলে মানে শুধুমাত্র আপনি একটা রাজনৈতিক ঘটনা আকারে এটা করলে হয় না, আপনার সাবজেক্টিভিটি যদি চেঞ্জ না হয়, যেটা ফুগোর কথা আসতেছে যে পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি, তাহলে কিন্তু সেটা কোনো মানে কাজে দেয় কি না সেটা হচ্ছে যে প্রবলেম। আর এমনিতে ধরেন এখানে কিছু আলাপ আসে যেগুলো নিয়ে আমার একটু ধরেন যে মানে আমি একটু প্রশ্ন তুলে রাখতে চাই, যেমন ধরেন যে সুপারম্যানের যে ধারণা, হ্যাঁ, অথবা রাহাবারের যে ধারণা, এই ধারণাগুলোকে আমরা কিন্তু আধুনিক যুগে কিভাবে আমরা ইউজ করবো, ধরেন এই ধারণাগুলোকে আমরা মানে যখন আমরা যদি চালু করতে চাই তখন কিন্তু এটার ভেতরে কিছু রিস্ক থাকে। এই রিস্কগুলো সম্পর্কে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মানে রাহাবার বানাইতে গিয়ে আমরা ফুহরার বানাবো কিনা, যে এই মানে ইটালিতে যে ফ্যাসিস্ট যে লিডার তাকে ফুহরার বলা হতো, তাই তো, ইটালি জার্মানি সব অঞ্চলে ইল ডুসে বলতো ইটালিয়ানরা। সো আপনি মানে কোনো ফ্যাসিস্ট আইডিওলজির দিকেও কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে ফ্যাসিজম জিনিসটাকে কিন্তু ব্যক্তি বা শুধুমাত্র দলের মধ্যে নিবদ্ধ করে বোঝা যাবে না, যেই কারণে জুলাই অভ্যুত্থানে আলাপটা আসছিল যে কি ফ্যাসিস্ট ব্যবস্থার উচ্ছেদ, তাই তো। তাহলে ব্যবস্থাটা কি, ব্যবস্থাটা কোথায় নিহিত, ব্যবস্থাটা কি মানে ওই যে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, তাই না, ওই আপনি দড়ি ধরে মানে টান মারছেন মূর্তিটা ভেঙে গেছে, তাহলে কি ফ্যাসিস্ট ব্যবস্থা উচ্ছেদ হয়ে গেছে? তখন তাহলে ব্যবস্থাটা কোথায় আছে, কোন জায়গায় নিহিত আছে সেটা বুঝতে হবে, এবং তখন আমরা বুঝতে পারবো যে ব্যবস্থাটা অনেক সময় আমাদের নিজেদের ভেতরেও কিছু পরিমাণে নিহিত আছে। এই জায়গায় হচ্ছে যে সুফিজম বলেন, রুহানিয়াত বলেন। তো রুহানিয়াত বললে তখন কিন্তু আপনাকে যেটা সেকুলার না থিওলজিক্যাল, এই আলাপটা কিন্তু পরে আসে। আসল জায়গাটা হচ্ছে যে কোনো ধরেন ফ্রেঞ্চ রেভলিউশন, এটা হচ্ছে সবচেয়ে বেশি সেকুলার রেভলিউশন। মানে ফ্রেঞ্চ রেভলিউশনে প্রচুর
ক্যাথলিক যে পুরোহিত ছিল বা প্রিস্ট ছিল এদেরকে হত্যা করা হয়েছে। মানে ফ্রেঞ্চ রেভলিউশন ছিল অ্যাগ্রেসিভলি অ্যান্টি থিওলজিক্যাল, কিন্তু সে পরে কিন্তু সে নিজেই একটা থিওলজি তৈরি করছে। ধরেন আপনারা ফ্রেঞ্চ রেভলিউশনের সবচেয়ে প্রাণপুরুষ যিনি, হ্যাঁ, মানে ম্যাক্সিমিলিয়ান রবেসপিয়ের, তিনি কিন্তু কি করছে, কাল্ট অফ দি সুপ্রিম বিইং এই নামে একটা থিওলজি তিনি তৈরি করছে, যেটা হচ্ছে র্যাশনাল থিওলজি বলতেছে তিনি। মানে ক্যাথলিক যে খ্রিস্টান থিওলজি সেটাকে সরায় একটা র্যাশনাল থিওলজি তৈরি করবে। তো দেখা যাচ্ছে যে এই যে ধরেন একটা থিওলজির সাথে তার একটা মানে সংযোগ ঘটতেছে, এটাকে আপনি থিওরি বলবেন না থিওলজি বলবেন এটা তো পরের আলাপ, কিন্তু এটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখন ফাইনালি আমি ধরেন যে বাংলার যে সুফিবাদ এগুলো নিয়ে আসলে অনেক কথাই আমাদের বলার সুযোগ ছিল, কিন্তু ধরেন যে আমি তো আসলে বেশি সময় আমাদের নিতে চাই না, আমাদের মানে এখন আর 10 মিনিট আমি নিব, তারপর আমি ছেড়ে দিব। এখানে ধরেন হিস্টোরিক্যাল কিছু বিষয় আছে, যে ধরেন আমি ধরেন যে আসলে কি মানে এখানে ধরেন সুফিবাদ নিয়ে যে আলাপ, যেহেতু আলাপ হচ্ছে এবং এটা একটা সুফি সুফি একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, ফলে এখানে মানে সুফিবাদের যে ইতিবাচক দিকগুলো সেগুলোকে অবশ্যই আমাদের তুলে ধরতে হবে। কিন্তু আমি ইতিহাসের যেহেতু একজন ছাত্র এবং ইতিহাস নিয়ে আমার কিছু চেষ্টা আছে যে বাংলার ইতিহাস সম্পর্কে আমাদের জানা দরকার, তো আমি চেষ্টা করবো যে একটু নির্মোহভাবে আমাকে কিন্তু আলোচনাটা তুলতে হবে। যে ধরেন সুফিবাদ, প্রথমত সুফিবাদকে যদি আমি একটি ট্র্যাডিশন বলি, হ্যাঁ, তালাল আসাদের যদি আমি সূত্র টানি, তাহলে মানে ডিসকার্সিভ ট্র্যাডিশন বলতেছে তালাল আসাদ, হ্যাঁ। তো ডিসকার্সিভ ট্র্যাডিশন তো হোমোজেনাস কোনো বিষয় না। ডিসকার্সিভ ট্র্যাডিশন মানে কি, মানে একই জিনিসের বারবার ধরেন যে আবর্তন বা দোহরানো হচ্ছে, সেটা কিন্তু ডিসকার্সিভ ট্র্যাডিশন না। ডিসকার্সিভ ট্র্যাডিশন প্রিসাইজলি যে আপনার কি মানে সেখানে অনেক বিতর্ক আছে, অনেক দ্বন্দ্ব আছে। ফলে সুফিবাদ নিয়ে যখন আমি আলোচনা করব, এই প্রবন্ধের মূল একটা মেজর একটা জায়গায় আমি বলবো যে যেটা অ্যাড্রেস করা উচিত, যে আমরা এখানে প্রথমেই অনেক মানুষকে অনেক সুফিকে বাদ দিয়ে দিচ্ছি। মানে আমি লিস্ট তো আমি সবার করতে পারবো না, আমি 10 জন সুফিকে এখানে লিস্ট করা হয়েছে, দ্যাটস ফাইন। আমি তো ধরেন 100 জন সুফি লিস্ট করতে পারবো না, কিন্তু আমার মেথোডোলজিটাতে যদি সমস্যা থাকে, মানে মেথোডোলজিটা যদি আমাকে আগেই অনেক সুফিকে ফিল্টার আউট করে ফেলে, তখন কিন্তু সমস্যা। তাহলে আমরা ধরেন আমরা যেরকম ভার্নাকুলার সুফিজম অফ ইন বেঙ্গল, এটা নিয়ে আমার একটা প্রবন্ধ আছে, ধরেন এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ থেকে বেরিয়েছে। সেখানে ধরেন যে আমরা দেখাচ্ছি যে আমরা বাংলা যে সুফি এদেরকে যদি আমি ক্যাটাগরাইজ করি, অন্তত 3 ধরনের সুফিকে আমাদেরকে খেয়াল করতে হবে। একটাকে বলা যেতে পারে যে হাই সুফিজম, যারা কিনা পার্সিয়ান এবং অ্যারাবিক ভাষায় একেবারে অল ইন্ডিয়ান যে ট্র্যাডিশন বা অল ইসলামিক যে ট্র্যাডিশন সেখানে যারা স্বীকৃত, যেমন সেটা শাহজালাল হতে পারেন, সেটা ধরেন যে নূর কুতুব আলম হতে পারে, চিশতিয়া ধারার যে বড় বড় সুফি আছে, কাদরিয়া ধারা। আরেকটা ধারা হচ্ছে যে যারা বাংলা ভাষায় লিখছে, এবং এদেরকে আমাদের সুফি বলে স্বীকার করতে হবে। যে ধরেন আলাউল বলেন, তিনি তো কাদরিয়া তরিকার মানে বায়াত নেওয়া ছিল, তাই না? আব্দুল হাকিম ছিলেন, এরকম যারা আছেন, হাজি মোহাম্মদ, এরা তো খুবই হাই লেভেলের সুফি থিঙ্কার। এরা যে কেউ ওয়াহাদাতাল উজুদের মানে তত্ত্ব বাংলা ভাষায় প্রচার করছে, তাহলে এদেরকে আমরা কিন্তু স্বীকার করতে যদি না পারি, আমরা যদি এদেরকে খেয়াল না করি, তাহলে তো বিপদ। আর তৃতীয় যে ধারাটা, একটা বললাম যে হাই সুফিজম, পার্শ্ব আরবিক যে ধারা, যেটা পুরো ইকুইমেন জুড়ে যেটা হাজির ছিল। দ্বিতীয়টা হচ্ছে যে বাংলা ভাষায় যারা লিখছে, হ্যাঁ, যেটা অসীম রায়ের আলাপের মধ্যে আছে, যে এটা হচ্ছে যে মেডিয়েটর, কালচারাল মেডিয়েটর। আর তৃতীয় যে ধারাটা, সেটা হচ্ছে যে যারা আমরা যদি বলতে পারি যে সাবঅল্টার্ন ধারা, মানে সাবঅল্টার্ন কথাটা তো অনেক বিতর্কের বিষয়। মূল জিনিসটা হচ্ছে নিম্নবর্গের সমাজে যে নিম্নবর্গ, সেখানে যে ফকিরি ধারা ছিল, দরবেশি ধারা ছিল, এগুলোকে আপনি যদি স্বীকার না করেন, এখন তাহলে আপনি বলবেন যে কেন ফকিরি ধারা, যে লালন ফকির সে তো ধরেন যে মুসলমান কিনা, এটা নিয়ে আপনারা প্রশ্ন তুলতে পারেন। এটা নিয়ে এখন সবসময় আমরা বিতর্ক দেখি। কিন্তু ধরেন আপনি এদের একটা লিস্ট নেন, আপনি মজদুর সাহেব ধরেন, টিপু সাহ, যাদের কথা আজকে পুলিন ভাই বললো, আপনি এদের সবার মানে ধারাগুলো দেখেন, দেখার পরে এরা সবাই, এদের হয়তো মানে পার্শ্ব আরবিক কোনো টেক্সট নাই, মালফুজাত মাকতুবাত পাচ্ছি না, তাই না? অথবা এরা হয়তো একেবারে নিম্নবর্গের মানুষের সাথে তাদের ওঠা বসা ছিল, কিন্তু মানে তাদেরকে আপনি সুফিবাদের যে ধারা, সেটাকে আপনি কেন মানে আপনি সেটাতে স্বীকার তো করতে হবে আপনাকে। ফলে প্রথমেই আমাদের একটা টাইপোলজি দরকার, যে সুফি আসলে কত রকমের ছিল এই দেশে, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি শুধু যাদের মাজার আছে যা, তাইলে তাদেরকে কি আমরা গ্রহণ করব? এখন প্রশ্ন কোথায় উঠবে, যে ধরেন আমাদের এই মজরুসার মাজার কোথায়, আমাদের ধরেন যে এই অনেক মানে হাই লেভেল অনেক সুফিদের মানে মাজারও হয়তো পাওয়া যায় না, ঠিক আছে? বলাকি সাহ বলে একজন ছিল বরিশালে, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করছে, তো তিনি কিন্তু নিখোঁজ হয়ে গেছে, তাই না? তো অনেক মানুষ কিন্তু ধরেন অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে, কিন্তু তার কিন্তু নিখোঁজ হয়ে গেছে, সে একদম ট্রেসলেস হয়ে গেছে। ফলে আমি তাদেরকে কি এই সংগ্রামী ঐতিহ্যের মধ্যে যদি আগে থেকেই বাদ দিয়ে দেই, তখন কিন্তু আমার কিছু বিপদ আছে, ঠিক আছে? তো এই জন্য আমাকে, তাহলে এটাকে আমরা বলতে পারি যে একটা ভিজিবিলিটির সমস্যা, যে আপনি হাই ভিজিবিলিটি মানুষগুলোকে আপনি রাখতেছেন, আর লো ভিজিবিলিটি মানুষগুলোকে আপনি কি, সেই যে হাজির এবং গায়েব, সুফিদের কিন্তু একটা এথিক্স হচ্ছে যে তারা কিন্তু হাজির হইতে চায় না বেশি। তারা কিন্তু অনেক সুফি, তারা নিজামুদ্দিন আউলিয়া, এদের কাজ কিন্তু আত্মপ্রচার করা না, তারা কিন্তু নিজেদেরকে অনেক সময় আত্মগোপনে রাখে, ঠিক আছে?
ফলে হাজিরার যে রাজনীতি, প্রচারের যে রাজনীতি, সেটা কিন্তু আসলে সুফিবাদের সাথে আইডেন্টিফাই করার ক্ষেত্রে সমস্যা আছে। নিজামুদ্দিন আলীর একটা কথা আছে যে আমরা যেন কখনো শাইখুল ইসলাম হওয়ার চেষ্টা না করি, আমরা যেন কখনো দরগার মানে বড় পীর হওয়ার চেষ্টা না করি, আমাদেরকে অন্যভাবে থাকতে হবে। সো এই ভিজিবিলিটির প্রশ্নটা আসবে আর কি। আর ইতিহাসের ধরেন কিছু প্রশ্ন আছে, ধরেন সিনক্রেটিজম নিয়ে যে আলাপ, এটাকে ভাই ক্রিটিক করছে, এটা নিয়ে ধরেন আমরা ধরেন আধা ঘন্টা বা 1 ঘন্টা বিতর্ক করতে পারবো, কিন্তু মানে এটাকে আপনি একটু ধরেন ক্রিটিক্যালি দেখতে পারেন। যেমন টনিকি স্টুয়ার্ট বলে একজন ভদ্রলোক আছে, ওনাদের আলাপ আছে যে সিনক্রেটিজম কেন প্রবলেম্যাটিক ক্যাটাগরি, কিন্তু আমি আবার ধরেন সিনক্রেটিজম ক্যাটাগরিটাকে অন্য একটা ডেফিনিশন দিয়ে আলাপ করার চেষ্টা করছি যে সিনক্রেটিজম কথাটার কোনো ইতিবাচক বা প্রয়োগযোগ্য মানে অর্থ আছে কিনা। ফলে সিনক্রেটিজম ডিবেট এই নামে আলাদা বইই আছে। ফলে সিনক্রেটিজম কনসেপ্টটাকে আমি কীভাবে এনগেজ করতেছি, হ্যাঁ, সেটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, আরেকটা ধরেন আপনি 2-3টা কথা বলে আমি ছেড়ে দিব। একটা হলো যে ধরেন মানে এই যে ধরেন এখানে আমাদের 10 জন সুফির ইতিহাস আমরা লেখা হয়েছে, মানে এর মধ্যে ধরেন কয়েকজন আছে যে আপনার প্রি কলোনিয়াল বা প্রি ব্রিটিশ। তো এদের যে ইতিহাসগুলো আমরা ধরেন এখানে হাজির করতেছি, সেটা এইখানে আমি প্রথমেই যেটা বলছি যে হিস্টোরিওগ্রাফির কিছু মেথোডোলজিক্যাল জায়গা আছে, এটাই স্পষ্ট হইতে হবে। এখন প্রশ্ন উঠবে যে ধরেন শাহজালাল নিয়ে যেই ন্যারেটিভটা আমরা এখানে লিখতেছি, সেটার সোর্সটা কোথায়, সেটা কতটুকু অথেন্টিক। হ্যাঁ, তারপরে ধরেন বাবা আদম শহীদ, তিনি তো ধরেন একদম আদি একজন সুফি, তার সম্পর্কে আমরা যে ন্যারেটিভটা পাচ্ছি, এটার ভিত্তিটা কি, এটা আমার কিন্তু মেথোডোলজির প্রশ্ন। তো আমি একটা প্রপোজিশন দিতে পারি, একটা হাইপোথিসিস, যে মানে ধরেন আপনাকে জাস্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আপনি দেখবেন যে বাবা আদমের নিয়ে যে একটা আর্লি টেক্সট আমরা পাচ্ছি, সেটা হচ্ছে বল্লাল চরিত। এটা বল্লাল সেনের জীবনী দিয়ে একটা কাব্য লেখা হয়েছে। হ্যাঁ, এই বল্লাল চরিতের মধ্যে আমরা এই জেহাদের কথাটা পাচ্ছি, যে বাবা আদম শহীদ এই বাংলায় আসছে, বায়াদুম্ব বলে বলতেছে সে, বাবা আদম তো সে বলতে পারছে না, আনন্দ ভট্ট এই কবিতাটা লিখছে আর কি, বল্লাল চরিত, তিনি বলতেছে বায়াদুম্ব। তো এই বায়াদুম্ব হচ্ছে যে বল্লাল সেনের সাথে যুদ্ধ করতেছে, এবং বল্লাল সেন এই যুদ্ধে মানে একটা আউটকাম আসছে, বাট ইন এনি কেস মানে বায়াদুম্বের সঙ্গে যে বল্লাল সেনের যুদ্ধ হচ্ছে, এটা সেখানে লেখা আছে। আরেকটা টেক্সট আছে শেখ শুভদয়া, এটা কোথায়, এটা কাকে নিয়ে, জালালউদ্দিন তাবরেজি। ঠিক আছে, এই জালালউদ্দিন তাবরেজিও কিন্তু বাংলার একজন বড় সুফি, যদিও তিনি বাইরে থেকে আসছে। এখন দেখেন এই যে শেখ শুভদয়া অথবা এই বল্লাল চরিত, এগুলো কোন সময়ের রচনা? মোগল যুগ না? মোগল যুগ তো। তাহলে প্রশ্ন আসবে যে এই যে জেহাদের যে ন্যারেটিভটা, আপনি যদি গিরিশচন্দ্র রায়ের একটা বই আছে বাংলার পীর সাহিত্য, সেখানে তিনি দেখাইছে যে শত শত এরকম জেহাদের ন্যারেটিভ আছে, যে গরু কোরবানি দিতে গিয়ে জেহাদ হচ্ছে হিন্দু রাজার সাথে। এখন আমি কাউন্টার হাইপোথিসিস দিতে পারি যে মোগল আমলে প্রথম কথা খেয়াল করতে হবে যে বাংলা কিন্তু ব্রাহ্মণ্যবাদের যে মানে প্রসার, এটা কিন্তু এই সেন আমলে অতটা ছিল না, সেন আমলে মাত্র শুরু হয়েছে সেটা। আপনি রোনাল্ড ইন্ডিয়ানের বই পড়লে দেখবেন যে মূলত বাংলায় ব্রাহ্মণ্যবাদের যে গভীর যে মানে বদ্ধমূল হওয়া, এটা কিন্তু পরে সুলতানি আমল ধরে 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 মোগল আমলে হয়তো সেটা পরিপূর্ণতা পাইছে। তাহলে প্রশ্ন আসবে যে ব্রাহ্মণ্যবাদ যখন শক্তিশালী হয়েছে, তখন ব্রাহ্মণদের সঙ্গে সমাজে যে সংঘাতটা হচ্ছে, যেটা থেকে শ্রীচৈতন্য আসতেছে, যেটা থেকে আরো অনেক আসতেছে, সেইটার একটা ম্যানিফেস্টেশন কি না এই ন্যারেটিভগুলা? তাহলে এইটা হচ্ছে প্রশ্ন। তার মানে বাবা আদমের সঙ্গে যে যুদ্ধের কাহিনী, এটা কি এর আগের কোনো সোর্সে আছে কিনা? আর যদি ওই 16th সেঞ্চুরি সোর্সে পাওয়া যায়, তাহলে এই সোর্সটা ওই সময়ের সমকালীন যে দ্বন্দ্ব, সেটার কোনো ছায়াপাত সেটার মধ্যে হয়েছে কিনা। সো দিজ আর এই প্রশ্নগুলো আমাকে মোকাবেলা করতে হবে, মানে এগুলো না করে তো আমি প্রমাণ করতে পারবো না, তাই না? আচ্ছা, সো এখানে ধরেন ফাইনালি আমি একটা ছোট জায়গা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে ধরেন এই ফাইনাল জায়গাটা হচ্ছে থিওলজি নিয়ে একটু ছোট করে আলাপ করবো। যে এই যে আমাদের থিওলজিক্যাল যে কনসেপ্টগুলো জুলাই অভ্যুত্থানে, আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা আজকের আলোচকরাই বলছে, যে শহীদের যে ধারণা, ঠিক আছে, এই শহীদের ধারণাটা নিয়ে আমি একটু ছোট করে বলবো। তো যদি আমি সুফিজমের সাথে শহীদ শাহাদাত ফানা, হ্যাঁ, তারপরে ধরেন যে ওরস, এই ফানা বলেন, শাহাদাত বলেন, ওরস বলেন, সব কিছুর সঙ্গে তো মৃত্যুর সম্পর্ক, এবং এগুলো একদম কোর সুফি কনসেপ্ট, ঠিক আছে, এবং একই সঙ্গে এগুলো পলিটিক্যাল কনসেপ্টও হয়ে যায় মাঝে মধ্যে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে মানে এই শহীদ এবং শাহাদাতের যে ধারণা, এই ধারণাটাকে আমি যদি সুফি বাংলার যে সোর্সগুলো নিয়ে একটু বিবেচনা করি, যেমন আপনারা কেউ কি রিসালা ই সুহাদা এই টেক্সটটা পড়ছেন কি? রিসালা ই সুহাদা কেউ এটা নাম শুনছেন কি? এটা হচ্ছে ইসমাইল গাজী, বাংলার একজন ধরেন যে অনেক আগের একজন সুফি, যেটা আপনারা জানেন যে রুকনুদ্দিন বারবাকশাহ বলে বাংলার একজন বড় সুলতান ছিল। হ্যাঁ, ওই সুলতানের সময় ইসমাইল গাজী তিনি নাকি মক্কা থেকে এসে এই অঞ্চলে এসেছিলেন, এবং বারবাকশাহের অধীনে বাহিনীতে তিনি যুদ্ধ করছেন।
যুদ্ধ করছে কোথায়? আসামে এবং উড়িষ্যায়। এই দুইটা জায়গায় যুদ্ধ করে তিনি কি করছে? তিনি মানে এদেরকে পরাজিত করছে। আবার পরাজিত করার পরে কি হয়েছে, একজন মানে কাহিনীতে যেটা আছে যে হিন্দু এক রাজা বা হিন্দু একজন সেনা তার বিরুদ্ধে বারবাক শাহের কাছে একটা নালিশ দিছে যে এই লোক খারাপ, এই লোক রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতেছে। তখন বারবাক শাহ যেটা করছে, ইসমাইল গাজীকে কতল করে দিছে, মানে তার মাথা মস্তক কর্তন করছে। কেমন? এই যে ধরেন একটা ন্যারেটিভ আমি বললাম, এই ন্যারেটিভ থেকে কিন্তু আমরা কিছু জিনিস খেয়াল করতে হবে। প্রথম কথা, ইসমাইল গাজী তিনি বাংলায় আসছে মক্কা থেকে, কি কারণে আসছে? শহীদ হওয়ার বাসনা নিয়ে আসছে। রিসালাই সুহাদার মূল কথাটা হচ্ছে যে শহীদ হওয়ার বাসনা নিয়ে তিনি এখানে আসছে। এবং কোন শহীদ হওয়ার বাসনা? তিনি কুফফারের সাথে যুদ্ধ করবে। ঠিক আছে, এটা হচ্ছে তার কথা। তো এটা থেকে আমি যেটা বুঝতে পারছি যে সুফি মাত্রই আমি একটা মাত্র ধরন দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো না। মানে সুফিদের একটা ধারা যেমন আছে খুবই ধরেন ইনক্লুসিভ বা মানে গ্রহিষ্ণু, হ্যাঁ বাংলায় বলতে পারি, একটা ধারা যেরকম এরকম আছে। আবার এই যে ধরেন মানে জেহাদের যে ধারণা, সেটাকে আমি তাহলে কোন টার্মসে ব্যাখ্যা করবো, এটা প্রথম প্রশ্ন আসবে। ঠিক আছে, শহীদ হতে হবে এবং ধরেন দিন এবং মানে বাতিলের মধ্যে যুদ্ধ করবে, এই যে ধরেন এটা প্রথম কনসেপ্ট, প্রথম ধরেন প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ধরেন এই ওই রিসালাই সুহাদার মধ্যে রুকনুদ্দিন বারবাক শাহকে কিন্তু খলিফা বলতেছে। মানে খলিফা বলতে এখন যেরকম আমরা শুধু আজকাল তো মোগলরা কিন্তু নিজেদেরকে খলিফা বলতো, ঠিক আছে, কিন্তু আমাদের হচ্ছে যে আজকাল হচ্ছে যে অটোমান সাম্রাজ্যের প্রতি একটা বিশেষ প্রীতি জাগছে, যেটা মানে খেলাফতের আগে, মানে খেলাফত আন্দোলন তো হয়েছে 1920 সালের দিকে, এর আগেও মানে মোগলরা ছিল খারাপ, আর মানে তার তুরস্কের যে সুলতান তারা ছিল ধরেন ইসলামের মানে বিশুদ্ধ ধরেন রক্ষক। এই ধরনের একটা বায়াস মানে আমাদের মধ্যে তৈরি হয়েছে। এটার একটা লং হিস্ট্রি আছে, কিন্তু মানে ইন্টারেস্টিং জায়গা আর কি, যে ধরেন এই বাংলা অঞ্চলের একটা বড় সুলতান, তাকেও কিন্তু সে খলিফা মনে করতেছে। মানে খলিফার যে ধারণা, এটা নিয়ে ধরেন যে তখন ধরেন আগে প্রিকলোনি না বলে কীভাবে এই খলিফার ধারণাটা চর্চিত হতো। ঠিক আছে, এগুলো এই যে আজকে আমরা এই রাবুবিয়াত নিয়ে কথা বলতেছি, সেখানে বলছি যে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা। এখানে শুধুমাত্র একজন শাসককে খলিফা বলা হচ্ছে না, এখানে মানুষ মাত্রই খলিফা। তো এই যে ধরেন খলিফার কনসেপ্টটা, এটা নিয়ে যদি আমি একটু বলি প্রথমে, সেটা হলো যে আপনার যে রবুবিয়াতের যে ধারণা, আমার মনে হয় যে ধরেন ফরহাদ মোজার সাহেবের কথা যদি বলি, বা আমি জানি না এই ধরেন সাইদ ভাই বা কাহার আপনারা যে লিখছেন, হ্যাঁ, সো প্রশ্নটা হচ্ছে যে আপনারা কি এই রবুবিয়াত বা রাব্বানিয়াতের যে ধারণা, এটাকে আপনারা কি জুলাই গণঅভ্যুত্থানের পলিটিক্যাল থিওলজি আকারে দেখতে চান কি না? ঠিক আছে, যদি ধরেন হয়ে থাকে, তখন কিন্তু মেজর কিছু প্রশ্ন আমি তুলে ধরবো, যেই প্রশ্নগুলো নিয়ে আপনারা ধরেন বিবেচনা করতে পারেন। যেমন একটা প্রশ্ন হচ্ছে যে ধরেন আপনি রবুবিয়াতের ধারণার সাথে একটা ধারণা হচ্ছে যে খলিফার ধারণা, মানুষ হচ্ছে যে আল্লাহর খলিফা। তো এই খলিফার ধারণাটাকে আমাদেরকে কিছুটা ধরেন বিশ্লেষণ করতে হবে, যে আসলে খলিফার ধারণাটা এটা ধরেন আমরা যারা বান্দা, ধরেন আল্লাহর বান্দা, তাদের কিন্তু একাধিক ধরেন মানে আছে। একটা হচ্ছে যে আমরা বান্দা, অর্থাৎ আমরা ধরেন আদেশ পালনকারী, হ্যাঁ। একটা হচ্ছে যে খলিফা, অর্থাৎ আমরা ধরেন আল্লাহর হুকুমটাকে আমরা প্রতিষ্ঠা করার মতো অধিকার বা মানে এখতিয়ার আছে। আরেকটা ধরেন যে আশিক, ধরেন সুফিদের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ইশকের জায়গা। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে সুফিদের পলিটিক্যাল জায়গা, যেটা হচ্ছে যে ধরেন খলিফা রূপী যে পলিটিক্যাল জায়গা, আরেকটা হচ্ছে ধরেন যে তাদের ইশকের জায়গা, যেটা অ্যাপারেন্টলি আপনার কাছে মেটা পলিটিক্যাল বলতে পারি আমরা। এই যে মাহফুজ আলম যে ধরেন দায় ও দরদের কথা বলতেছে, হ্যাঁ, আপনি পালনবাদের কথা যখন বলেন, পালনবাদের মধ্যে তো আপনার প্রেম ছাড়া বা দরদ ছাড়া আপনার পক্ষে সেটা সম্ভব না, তাই তো? এখন সমস্যা কোন জায়গায়? ধরেন খলিফা যে তত্ত্ব, আমি মনে করি যে এই জায়গাটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, যে আপনি যখন নিজেকে খলিফা বলতেছেন, আপনি নিজেকে সোভারেইন আকারে অ্যাপয়েন্ট করতেছেন। আপনি কিন্তু সোভারেইন। আমি যদি একটা মানুষ হিসেবে দেখি, আমি একটা অ্যাক্টিভ সিটিজেন, তাহলে আমি যে সোভারেইন, তার বিপরীতে কারা আছে? তারা হচ্ছে যে প্যাসিভ সিটিজেন, অথবা শুধুমাত্র যারা অবজেক্ট অফ মাই কেয়ার। সো ওই জায়গাটা আমাকে খুব ক্লিয়ার হইতে হবে। যেমন আমরা যখন বলছি যে আমরা ধরেন একটা বহুত মানে সবার রাষ্ট্র করব, আমরা ইনক্লুসিভনেসের দিকে যাচ্ছি ইত্যাদি কথা বলছি, প্রশ্নটা হবে যে এই ইনক্লুসিভ যে রাষ্ট্রটা হচ্ছে, এটা যদি রবুবিয়াত আইডিওলজি বা যে কোনো একটা আইডিওলজির উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়, এটা ধরেন কেউ যদি হিন্দু হয়, বা কেউ যদি ধরেন যে আদিবাসী হয়, কেউ যদি ধরেন যে নারী হয় বা অন্য কিছু হয়, সে এটার অ্যাক্টিভ সাবজেক্ট কিনা, সে এই সোভারেন যে পাওয়ার, এই সোভারেন পাওয়ারে সে শরিক কিনা, নাকি শুধুমাত্র সে এইটার কি সুবিধাভোগী, প্যাসিভ সুবিধাভোগী বা অপ্রিয় সুবিধাভোগী? এই প্রশ্ন কিন্তু আসবে, হ্যাঁ। তাহলে এই যে খলিফা যে তত্ত্ব, ধরেন আল্লামা ইকবালের তো একটা খুদির তত্ত্ব আছে, খুদিটা কিন্তু খলিফার সাথে সম্পর্কিত। কিন্তু ইকবালের যে চিন্তা, এই যে নিশ্চিত চিন্তা নিয়ে ধরেন আমার যেমন একটা ধরেন আমি একটা প্রশ্ন তুললাম, ইকবালের চিন্তার মধ্যে কিন্তু আমি মনে করি আমাকে ক্রিটিক্যালিভাবে দেখার সুযোগ আছে। ইকবালের চিন্তা মাওলানা ভাসানীর চিন্তা তো এক না, হ্যাঁ। তো ইকবালের চিন্তার যে খুদি, যেটা এই খুদি কিন্তু সোভারেইন সেলফ বা সোভারেইন ইগো, এই সোভারেইন ইগো কিন্তু
কমপ্লিটলি সমগ্র জগতের উপর কর্তৃত্ব করার জন্য তার কিন্তু মানে আবির্ভাব ঘটছে। তো এই সোভারিন ইগোর সাথে কিন্তু পশ্চিমের যে এনলাইটেনমেন্ট থেকে যে একটা ইম্পেরিয়ালিস্ট যে একটা ধরেন ইগোর উত্থান ঘটছে, যেটা সমগ্র জগৎ জুড়ে একটা ভয়াবহ একটা ধরেন বিপর্যয় ডেকে আনছে। তো আমাকে কিন্তু প্রশ্ন করতে হবে যে আমি কি এই ধরনের সোভারিন ইগো আবার উৎপাদন করতে চাই কিনা ইসলামের পরিষদ থেকে। হ্যাঁ, ইসলামে তো ধরেন বান্দাও আছে, ইসলামে তো আশিকও আছে। সো আমি খলিফা সত্তা দিয়ে আমি যদি একমাত্র মানে এটাই আমার প্যারাডাইম হয়, ওই ধরনের একটা বিপদের জায়গা আছে। তাহলে রুবুবিয়তের ভিতরে খলিফা ধারণাটা কেমন, এটা কিন্তু আমাকে স্পষ্ট করার একটা জরুরত আছে। আচ্ছা, আর ফাইনালি এটার সাথে আমি যুক্ত করে জাস্ট শহীদের কথাটা বলে আমি ছেড়ে দিব আমার শেষ কথা। সেটা হচ্ছে যে ধরেন এই যে শহীদ আসলে বিষয়টা কি, ধরেন আমাদের পারভেজ আলম বলে একজন ভাই আছেন, খুবই মানে এখনকার জীবনে গুরুত্বপূর্ণ একজন তাত্ত্বিক আর কি। ওই পারভেজ আলম ভাই একটা কথা বলতেছিলেন যে মানে তার একটা পোস্টে দেখলাম যে ধরেন শাহাদাতের যে ধারণা আর কোরবানির যে ধারণা, এটাকে আলাদা করা জরুরি। ঠিক আছে, এইটা দিয়ে আমি আমার আলাপটা শেষ করে ছেড়ে দিব। তো ধরেন জুলাইয়ে ধরেন যারা এই আপনার প্রাণ দিয়েছেন তাদেরকে কি আমরা কোরবানির মানে কোরবানি হওয়া প্রাণ বলবো নাকি আমরা শহীদ বলবো? ঠিক আছে, আমি এই প্রশ্নের জবাব আমি দিব না, আমি জাস্ট ছোট করে এই প্রশ্নটা তুলে আমি ছেড়ে দিব। এখন ধরেন যে শহীদের যে ধারণা, ঠিক আছে, শহীদের ধারণা, শহীদ কিন্তু একজন ভিকটিমও বটে। মানে শহীদ যিনি হয়েছে তিনি কিন্তু মানে একটা ভিকটিম ইন দ্য সেন্স যে তিনি ধরেন নিহত হয়েছে, তাই না? আবার একই সঙ্গে শহীদের যে ধরেন যে আত্মত্যাগটা করছে তিনি, সেটার উপর ভিত্তি করে কিন্তু নতুন সোভারেইন পাওয়ারটা তৈরি হচ্ছে। হ্যাঁ, মানে নতুন যে কোনো সোভারেইন পাওয়ার, সেটা যত ধরনের আপনি সোভারেইন পাওয়ার দেখেন, আধুনিক যে রাষ্ট্র, হবসের রাষ্ট্র বলেন, যত ধরনের রাষ্ট্র আছে, এই রাষ্ট্রে কিন্তু সোভারেইন পাওয়ারটাকে সে কিন্তু একটা ভিকটিমহুডের উপর অনেক সময় প্রতিষ্ঠিত করে। হ্যাঁ, তো তাহলে শহীদের এই শাহাদাতের উপরে আমি যখন একটা সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চাই, হ্যাঁ, তখন কিন্তু এখানে কিছু প্রশ্ন উঠে যাবে। এই প্রশ্নটা কেমন হতে পারে যে আপনার ভিকটিমহুডের উপরে আপনি যেই পলিটিক্যাল ক্ষমতা নির্মাণ করতেছেন সেটা কিভাবে নিপীড়ক হয়ে উঠতে পারে কিনা, বা নিপীড়ক না হয়ে ওঠার জন্য আমাকে কি করতে হবে। এটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ইসরায়েল এখন যেটা করতেছে। যে ইসরায়েল ধরেন সে তার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার যে মানে হলোকস্ট, সেই হলোকস্টে যে সে কী হয়েছে, সে হলোকস্ট কথাটার মানেটা কি? হলোকস্ট মানে কোরবানি। হলোকস্ট কথাটার মানে হচ্ছে জিউসরা যে কোরবানিটা দিত, পশুটাকে পুড়ায় কিন্তু তারা কোরবানি দিত, এটাকেই বলা হতো হলোকস্ট। এটাকে মানে আধুনিক রাজনীতিতে এই একটা থিওলজিক্যাল ধারণাকে তারা মানে হাজির হয়েছে। এই হোলোকস্টের মধ্যে যে ভিকটিমহুডটা, সেই ভিকটিমহুডের ভিত্তিতে এখন এমন একটা সোভারিন পাওয়ার তৈরি হয়েছে ডিসকার্সিভলি অ্যান্ড পলিটিক্যালি, যেটা কিনা যে কোনো ধরনের মানে গণহত্যা সে করতে পারে। সো এইটা হচ্ছে যে একটা বিপদের জায়গা, যে আমরা মানে শহীদ, শাহাদাত এবং কোরবানি এই ধরনের ধারণাগুলোকে যখন আমি সার্বভৌমত্বের ন্যায্যতা বা ধরেন ভিত্তি আকারে যখন নির্মাণ করতেছি, তখন আমাকে মাথায় রাখতে হয় যে সেটা যেন অন্য ধরনের এই খেলাফত ধারণা যে ধরেন প্রশ্নের জায়গা, সিমিলারলি ধরেন শহীদের ধারণা, এটাকে আমি কিভাবে ধরেন যে এটার যে পরিসীমাটা আমি কীভাবে ধরেন যে নির্ণয় করতেছি, এটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ জায়গা। তো আমার আসলে এরকম আরও অনেক আলাপ হয়তো আমাদের তোলা ছিল, কিন্তু আমার মনে হয় যে অনেক সময় চলে গেছে। আমরা একটু যদি ইন্টারাকশনের কোনো সুযোগ থাকে তাহলে একটু অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করবো। ধন্যবাদ।